প্রতিশ্রুতি ভূমির সন্ধানে ইহুদিরা কি সারা দুনিয়ায় সংঘাত সংঘর্ষ ছড়িয়ে দিচ্ছেন? সুপ্রিয় দর্শক, হার্ট টক বাংলা অনুষ্ঠানে মাথায় কত প্রশ্ন আসে, খুব কঠিন একটা প্রশ্ন এসেছে। যে প্রশ্নটা শুরুতেই করেছি, ইহুদিরা, ইসরায়েলের বাসিন্দারা প্রতিশ্রুত ভূমির সন্ধানে সারা দুনিয়াতেই কি একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন? তাদের নিষ্ঠুরতা, তাদের যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, গাজা থেকে মানুষকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা, এটার পিছনে আসলে কি? এবং সবচেয়ে বড় কথা হলো আরেকটা রিলেশন কিন্তু দর্শক এখানে আছে, সেটাও খুব কঠিন। খেয়াল করবেন, সম্প্রতি আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সেখানে অতি সম্প্রতি যেটা হয়েছে, একটি ধর্ষণকে কেন্দ্র করে পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটাকে সমাধানযোগ্য মনে করা হচ্ছে না। 144 ধারা জারি করা হচ্ছে, সেটা কেউ মানে নাই। তারপরে কারফিউ জারি করা হচ্ছে, কিন্তু পরিস্থিতিকে সামলানো যাচ্ছে না। একের পর এক আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভ, ধর্ষণের বিরুদ্ধে যে শাস্তি দিতে হবে, এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে। যদিও খুব খতিয়ে দেখা হলে দেখা যাবে যে একটা মারমা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেটা দলবদ্ধ ধর্ষণ নাকি একজন এটা করেছে এটাও এখনো জানা যায়নি। একজনকে গ্রেফতার করা হয়েছে, সয়নশীল নামে একজনকে। আমি স্বাভাবিক লজিক্যাল অর্থে মেয়েটার নাম উল্লেখ করলাম না। মেয়েটা ক্লাস 8 এর ছাত্রী। তাকে দুইটা দাবি এখানে আছে। বলা হচ্ছে যে সে কোচিং শেষ করে ফিরে আসার সময় তাকে ধর্ষণ করা হয়েছে। আরেকটা যে খবর আছে সেটা হচ্ছে যে তাকে রাত 12টা, 12:30টার সময় ধর্ষণ করা হয়েছে একটা নির্জন জায়গায়। তো এখন বিষয়টা, প্রশ্নগুলি কিন্তু অনেক। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে সেনাবাহিনীও দায়িত্বটা পালন করে, পুলিশ ফোর্সও আছে, তারা কিন্তু 24 ঘন্টার ভিতরেই একজনকে গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই ঘটনাটা সমাধানের জন্য চেষ্টা করতেছে। কিন্তু বিষয়টা কিন্তু এখানে শেষ করতে চাচ্ছে না অনেকেই। ওই অঞ্চলটাতে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাতে অনবরত সমস্যাটাকে জিইয়ে রাখা হচ্ছে, একটা ইস্যু তৈরি করা হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে অলরেডি টিআইবি সহ আরো কিছু কিছু সংগঠন বিবৃতি দেওয়া শুরু করেছেন। তারা বলেছেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতেছে, এই যে ধর্ষণের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, এগুলি নিয়ে কথা বলতেছেন। কিন্তু কেউই এই কথাটা বলতেছেন না যে ওইখানে কেন এই সমস্যাটা তৈরি করা হচ্ছে, কেন সমস্যাটাকে জিইয়ে রাখা হচ্ছে। সেনাবাহিনী বক্তব্য আছে, তাদের পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন, তারা বলতেছেন যে এইগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ব্যবস্থা যে নেওয়া হচ্ছে সেটাও কিন্তু সবার জানা। সয়নশীলকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই বিষয়গুলির কিন্তু ভিতরে কিন্তু কেউ ঢুকতেছেন না। মারামারি হচ্ছে, বাঙালি পাহাড়ির মধ্যে একটা সংঘর্ষ তৈরি করা হচ্ছে না। মানে এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত উপাদানের উপরে সংঘর্ষগুলি ঘটে, বিক্ষোভ তৈরি হয়, সমস্যা তৈরি হয়, সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, প্রেক্ষাপট তৈরি হয়, সেগুলি কিন্তু আবারও তৈরি করার একটা প্রক্রিয়া চলমান আছে বলে আমরা বুঝতে পারতেছি। কেন এটা? আমরা এই যে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া যে ঘটনাগুলি আছে, সেগুলির কারণ খুঁজতে গিয়ে ইতিহাসের গভীরে ঢুকে পড়েছে। দর্শক, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমি আগামী কয়েকটা দিন, একদিনে এটা বলা সম্ভব না, কয়েক ঘন্টা লাগবে। তো আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে কেন এটা ঘটতেছে, এবং এর যে ইতিহাসের যে সত্যটা, গভীর সত্যটা, এটা যদি জানতে পারেন আপনারাও কিন্তু চমকে উঠবেন। আমি আজকে একটা ভূমিকা দিচ্ছি, আউটলাইন গুলি বলতেছি, এবং ইতিহাসের গভীরের জায়গাগুলিতে আমরা ধীরে ধীরে পর্ব টু পর্ব আমরা এটার ভিতরে ঢুকবো। আমি মনে করি যে এটা দর্শকদেরকে আকর্ষণ করবে, তাদের জানতেও ভালো লাগবে। এমন কিছু ইতিহাস এখানে বলবো যেটার মধ্যে ইতিহাস আসলে নেই। কেন নেই, কেন বলতেছি নেই? কারণটা হচ্ছে এটা এমনই একটা জাতির ইতিহাস যারা নিজেরা খুব বেশি উচ্চ কণ্ঠ নয়, কিন্তু নিজেদের দাবি প্রতিষ্ঠার ব্যাপারে তারা প্রয়োজনে 100 বছর 200 বছরও চুপ করে থাকতে পারেনি। তারা নিজেদের অস্তিত্বকে বাঙালিদের মতো বিপুলভাবে প্রচার করে না, কিন্তু তারা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে। তাদের প্রচুর ধৈর্য, তাদের ক্ষমতার একটা জায়গাই হচ্ছে তাদের ধৈর্য, তাদের অর্থনৈতিক উন্নতির জায়গা আছে, কিন্তু তারা হয়তো যোদ্ধা জাতি না, তারা হয়তো কৌশলী জাতি, এরা হচ্ছে ইহুদি। দর্শক, আমি একটা কথা বলি, একটা যে জিনিসটা আমরা কিছুটা আউটলাইনটা জানি, সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, রাখাইন অঞ্চল,
একই সঙ্গে নাগাল্যান্ড, মিজোরাম, এই যে অঞ্চলগুলি আছে, এই অঞ্চলে বেশ কিছু উপজাতির বসবাস বলে আমরা জানি। কিন্তু আমরা কি এটা জানি? এবং একটা কথা বলা হচ্ছে যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে ঘিরে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রাজ্যটা খ্রিস্টান রাজ্য নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বা শুধুমাত্র ইহুদি একটা রাষ্ট্র এখানে গঠন করতে চাওয়া হচ্ছে। এবং কেন চাওয়া হচ্ছে? কারণ এটা হলো, শুরুতেই বলেছিলাম, প্রতিশ্রুত ভূমি। এই প্রতিশ্রুত ভূমি, এই শব্দটা কিন্তু খুবই জরুরি। প্রতিশ্রুতি ভূমি কাদেরকে বলা হয়েছিল? সেটা হলো ইতিহাসে যেটা বলে ইহুদিদেরকে বলা হয়েছিল, তোমরা আপাতত এখান থেকে যাও, তোমাদেরকে প্রতিশ্রুত ভূমি দেওয়া হবে। এরকম ভাবে ইহুদিদেরকে খ্রিস্টপূর্ব 1000 বছর আগের থেকে এই আধুনিক কাল পর্যন্ত বহুবার তাদেরকে ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তোমরা এখানে না এখানে, এখানে না এখানে, এইভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেটাকে বলা হচ্ছে তাদের যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, সেটা হলো এক্সোডাস। দর্শক, ইতিহাসের যে এই যে পর্বগুলি আছে, এই পর্বগুলির গভীরে আমরা ঢুকবো, এক একটা পর্বকে আলাদা করে আপনাদের সামনে উপস্থাপন করব। ফলত আপনারা বুঝতে পারবেন যে এই যে পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটার গভীরে কি রয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আজকে একটা আউটলাইন আপনাদেরকে জানাই দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে ইহুদিদের যে উৎপত্তির যে জায়গাটা আছে, এটা হলো 1000 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলে একটা রাজ্য ছিল যেটা জিহুদা এবং ইসরায়েল নামে আলাদা ছিল। এটা অনেকটা যুক্তরাষ্ট্র স্টাইলের একটা বিষয় ছিল, যুক্তরাজ্য। এবং ডেভিড এবং সোলোমান এটা শাসন করতেন। এখানে একটু ঘটনাচক্রে জানেন, ইসরায়েল শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। এবং অনেকেই জানেন হয়তো, সেটা হচ্ছে যে এটা আমরাও আমাদের ইসলাম ধর্মেও স্বীকৃত। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের একটি উপাধি ছিল এটা, ইসরায়েল মানে আল্লাহর বান্দা হিসাবে। তো যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই ইসরায়েলদের উপরে, এই যে ইসরায়েল, ইহুদি এবং জিহুদা, এই শব্দগুলি প্রায় সমার্থক। এদের উপরে কিন্তু বিভিন্ন সময়ে ইতিহাসের বিভিন্ন পর্বে তাদের উপরে আক্রমণ হয়েছে। যেমন একটা আক্রমণের কথাই আমরা এখানে বলবো, শুরুতে বলবো, সেটা হলো আসিরীয়রা 722 খ্রিস্টাব্দে উত্তর ইসরায়েলের উপরে আক্রমণ চালিয়ে সেটা দখল করে নেয় এবং সেখান থেকে ইসরায়েলিদেরকে বিতরণ করে। এই যে বিতরণ করলো, এই তখন ইসরায়েলিদের মধ্যে ইহুদিদের 12টা উপজাতি ছিল। মানে এই 12টা উপজাতি, কেউ কেউ বলেন 13টা। কেন 12টা, কেন 13টা, সেটারও ঐতিহাসিক একটা ব্যাখ্যা আছে। এত ব্যাখ্যার মধ্যে গেলে জটিল হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি যে 12টা উপজাতি ছিল। 13 নম্বর উপজাতি আসলে ওই হিসেবে উপজাতি হিসেবে স্বীকৃত ছিল না। অনেকে বলে 13 নম্বর 13টা, কিন্তু অরিজিনালি 12টা। এই 12টা উপজাতির মধ্যে 2টা উপজাতি, সেটা হচ্ছে জুদা এবং বেনিয়ামিন। এই যে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আপনারা রিলেট করতে পারবেন। জুদা এবং বেনিয়ামিন উপজাতি দুটোর অবস্থান ছিল দক্ষিণের জুদা রাজ্যে, এটা তাদের অবস্থান ছিল। ফলত তারা অ্যাটাক হয় নাই, অ্যাটাক হয়েছে উত্তর ইসরায়েলের যে 10টা উপজাতি ছিল তারা। আমি এখানে নামগুলি পড়বো। কেন নামগুলি পড়তেছি? একটা নাম গুরুত্বপূর্ণ, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সাথে ওই উপজাতিদের একটা সম্পর্ক আছে। উপজাতিগুলি হলো আশের, দান, ইফরাইম, মানাসে। এই মানাসের নামটা 4 নম্বরে যেটা পড়লাম, এটা খেয়াল রাখবেন। আর একটা 5 নম্বরে হচ্ছে নেফতালি, 6 নম্বরে হচ্ছে গাদ, 7 নম্বরে হলো ইসাকার, 8 নম্বরে সিবুলুন, 9 নম্বরে রুবেন, 10 নম্বরে সিমন। তো আপনারা খেয়াল করবেন যে এই যে সারা বিশ্বব্যাপী ইসরায়েলিদের উপরে, ইহুদিদের উপরে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের হামলা হয়েছে, তাদেরকে তাদের ভূমি থেকে সরে যেতে হয়েছে। এবং তারা সারা বিশ্বে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। এমনকি কোথায় তারা গেছে, যেমন আমেরিকায় যারা গেছে, ইউরোপে যারা গেছে, জার্মানিতে কয়জন আছে, ফ্রান্সে কয়জন আছে, যুক্তরাজ্যে কয়জন আছে, এই জিনিসগুলি কি মানে কত পার্সেন্টেজ আছে, এগুলি কিন্তু জানা যায়। এগুলি ইতিহাস ঘাটলে বা পরিসংখ্যান ঘাটলে জানা যায়। তো যে জিনিসটা জানা যায় না, কিছু কিছু উপজাতি কোথায় গেছেন এটা কিন্তু আবিষ্কৃত না। এমনকি এই যে এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে, এমনকি বাংলাদেশেও দু একটা পরিবার এখনো আছে বলে জানা যায়, কিন্তু তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় না। কারণ তারা যেহেতু মানে ঐতিহাসিক ভাবে তারা বিভিন্ন জায়গা থেকে তারা খাওয়া মানুষ, এই জন্য তারা পরিচয় দেয় না। পাকিস্তানে আছে, ভারতে আছে, এই ইহুদি পরিবার আছে। এবং একটা উপজাতি নিয়ে কেন বললাম, মানাসে উপজাতি। এখন একটা বিষয় যেখানে দেখেন, সেটা হচ্ছে
যে এই মানাসে উপজাতি কিছু কিছু তথ্যসূত্র বলতেছে এই যে আমরা যে কুকি চীন বলতেছি না, এই কুকি চীনরা অরিজিনালি খ্রিস্টান না। অরিজিনালি কুকি চীনের হয়তো কেউ কেউ খ্রিস্টান হইতে পারেন, কিন্তু কুকি চীনের অধিকাংশই হচ্ছে ইহুদি। তারা নিজেদেরকে ওইভাবে পরিচয় দেয় না। ইহুদিদের উপজাতি মানেই বোঝা যায়, সহজেই বোঝা যায় যে সবগুলি উপজাতি তো আসলে একই ধরনের কালচার কৃষ্টির সঙ্গে অভ্যস্ত না। তাদের ধর্ম পালনের মধ্যে কিছু কিছু পার্থক্যের জায়গা থাকতে পারে। এটা হলো ইসলাম ধর্মেও বিভিন্ন দেশ অনুযায়ী আচার ব্যবহারে কিন্তু কিছু কিছু পার্থক্য থাকে। তো এটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, ইহুদিদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই যে মানাসে উপজাতি, একটা তথ্যসূত্র জানাচ্ছে যে এই যে কুকি চীন যে জিনিসটা আন্দোলনটা শুরু করেছিল, যেটার মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রামও জড়িত। জুম্মু ল্যান্ডের কথা বলা হচ্ছে, কুকি চীন জুম্মু ল্যান্ডের যে আন্দোলন এগুলো অনেকটা কিন্তু সিমিলার। এর সঙ্গে যুক্ত হয়ে গেছে কি রাখাইন রাজ্য, নাগাল্যান্ড, মিজোরাম, এই জায়গাগুলি, এই যে অঞ্চলটা, এখানে বলা হচ্ছে যে নতুন একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলতেছে এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলার একটা পদ্ধতি আমরা খেয়াল করতেছি। এটা মানে কেন এটা বলতেছি, কারণটা হচ্ছে কি এই যে সমস্যাগুলি, এগুলি তো সহজে মেটানো যাচ্ছে না, বোঝাই যাচ্ছে এর ভিতরে গভীর কোনো বিষয় আছে। এর অনেক গভীরে যেটা প্রতীত যে এই গ্যাঞ্জামগুলি, এই ফ্যাসাদগুলি তৈরি রাখতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে যে এখানে একটা এই অঞ্চলটাতে একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় প্রভাবশালী, বিশ্বের প্রভাবশালী মানুষ। তারা সেটা এই মুহূর্তে বলা যাবে না, বলার দরকারও নাই। এটা আমার মনে হয় সেটা মানুষ বুঝতে পারবে বিষয়টা কেন হয়েছিল। সেটা হচ্ছে ওদেরকে যখন মানে এটা ঐতিহাসিক কারণটা আমি একটু আউটলাইন বলে নিই, আমি পরে ডিটেলসে বলবো, বিভিন্ন পর্বে বিভক্ত থাকবে। আমার মনে হয় যে দর্শকরা সেগুলি দেখলে আপনি পুরো ইতিহাসটা বুঝতে পারবেন। আমি সংক্ষেপে ইতিহাসটা বলি। আসমিরীয়রা যখন 722 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টের জন্মের 722 বছর আগে, যখন ইসরায়েল, উত্তর ইসরায়েল দখল করে এদেরকে সরিয়ে দেয়, এদেরকে চলে যেতে বলে, তখন এই যে জুদা এবং বেনিয়ামিন যারা ছিল, তারা বলছে তোমরা আপাতত যাও, এটাকে আমরা দেখতেছি, আমরা তো এখানে আসি, যদি কখনো ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় তাহলে তোমাদেরকে আবার ডেকে নিয়ে যাব, ডেকে নিয়ে আসবো আমাদের রাষ্ট্রে, ইসরায়েল রাষ্ট্র গঠিত হইলে। এখন ইসরায়েল রাষ্ট্র তো গঠিত হয়ে গেল। ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়ে গেল 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হলো। ওদের দাভিদ বেন গুরিয়ন ছিলেন প্রথম প্রধানমন্ত্রী। এই যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলো, এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পরে এই যে এই অঞ্চলে যে অঞ্চলটা বলা হচ্ছে সেটার কিন্তু প্রামাণ্য আছে, আমি প্রমাণ সহ এরপরে বলবো। সেটা হচ্ছে যে এই যে কুকি চীন অঞ্চল, এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, এই যে নাগাল্যান্ড, মিজোরাম সহ যে এলাকাটা, এই এলাকাটা আরাকান রাখাইনের অঞ্চলেও কিছু কিছু, এই এলাকাটা থেকে যারা ইহুদি ছিলেন তারা তখন ইসরায়েলকে বললেন যে আমরা তো তোমাদের বংশধর, উত্তরসূরি, তাহলে আমাদেরকে বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতিশ্রুত ভূমি আমরা পাবো, আমাদেরকে ইসরায়েলে ফেরত নাও। তখন ইসরায়েল কি করলো, এটা মনে হয় 62-63 দিকে সম্ভবত হবে। তখন ইসরায়েল তাদের যে একজন ধর্মীয় গুরুকে তারা বলে রাব্বি, যেটা ইসলামে যেমন হলো মুফতি, গ্র্যান্ড আমিন, গ্র্যান্ড মুফতি, এই ধরনের যারা ইসলামের ব্যাখ্যাটা করেন, ইসলামে যারা মানে উঁচু স্থান দখল করে আছেন, এরকম ইসরায়েলি ইহুদিদের হচ্ছে এটা হচ্ছে রাব্বি। একজন রাব্বিকে তারা পাঠিয়ে দেয় এই অঞ্চলে, এই নাগাল্যান্ড, এই মণিপুর, এই অঞ্চলটাতে, কুকি চীনে, আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ এলাকাটা, এই এলাকাটাতে উনি আসেন। যারা দাবি করতেছে আমরা ইহুদিদের উত্তরসূরি, উনি তাদের সঙ্গে কথা বলেন, পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করে ওনার কাছে মনে হয় যে দে আর কারেক্ট, তারা সঠিক বলতেছে, তারা ইহুদিদেরই উত্তরসূরি। তখন রাব্বির রিপোর্ট অনুযায়ী এই অঞ্চল থেকে বেশ কয়েক হাজার, সংখ্যাটা কেউ বলেন 10,000, কেউ বলেন 5,000, কেউ বলেন আরো বেশি, তো 10,000 ধরে নেই, 10,000 এই অঞ্চলের মানুষকে স্টেপ বাই স্টেপ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এটার কিন্তু প্রমাণ আছে। ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এই 10,000 নিয়ে যাওয়ার পরে ইসরায়েলের যে কর্তৃপক্ষ তারা একটা জিনিস চিন্তা করে, সেটা হলো যে ওইখানে অলমোস্ট 50,000 থেকে তার ততোধিক ইহুদি আছে, যারা হয়তো ভিন্ন পরিচয় আছে, আদিবাসী, অন্যান্য ধর্মের এরকম পরিচয় আছে, তারা ওইভাবে পরিচয়টা প্রকাশ করে না। তো এদের সবাইকে যদি আনতে হয় তাহলে এখানে রাষ্ট্রে একটা সমস্যা হয়ে যাবে, এখানে তাদেরকে স্থান দেওয়াতে একটা সমস্যা হবে। ইসরায়েল তো খুব বড় রাষ্ট্র না, বা যে কোনো সমস্যার কারণেই হোক, তারা বলছে তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা তোমাদেরকে ওইখানেই একটা রাষ্ট্র গঠন করে দেবো, ওইখানেই তোমরা তোমাদের ভূমি পাইবা, ওইখানেই তোমরা থাকতে পারবা। এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সময়ে,
সেই প্রতিশ্রুতিরই রক্ষা করতে গিয়ে এখানে একটা ইহুদি খ্রিস্টান রাজ্য, মানে খ্রিস্টানদেরকে সাথে রাখতে অসুবিধা নাই, ইহুদি একটা রাষ্ট্র, ইহুদি খ্রিস্টান একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আসলে চলমান রয়েছে। এবং ইহুদিদেরকে আমরা তো জানি, আমরা তো চিনি, ইহুদিরা যদি কোনো জিনিস বলে থাকে যে তারা করবে, তাহলে সেটা তাদের করার জন্য 50 বছর 100 বছরও তারা কিন্তু অপেক্ষা করবে, সঠিক সময়ের সন্ধানে থাকবে, এরকম আমরা কিন্তু জানি। এটা কিন্তু প্রচলিত আছে, সবাই এটা জিনিসটাকে বিশ্বাসও করেন। এখন যে জিনিসটা, প্রশ্নটা হচ্ছে যেটা, আমি জানি না এটা সঠিক উত্তরটা কি, ইহুদিদের ইতিহাস সম্পর্কে দর্শক আপনাদের সঙ্গে আমরা পরবর্তী পর্বগুলিতে শেয়ার করব। কিন্তু এখনকার প্রশ্ন, আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাটা তৈরি হচ্ছে, কিছুদিন পরে পরে তৈরি হয়, ছোট কোনো ঘটনাকে বাঙালি পাহাড়ি বিরোধ এরকম নানা রকম উপাদান দিয়ে উত্তপ্ত রাখা হয়, এটার পিছনে কি এই ইহুদি রাষ্ট্র গঠনের মহাপরিকল্পনার কোন যুগসূত্র আছে? দর্শক একটু খুঁজে দেখুন, আমরাও খুঁজবো। এখনকার মতো এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটা খুবই জরুরি। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো ধন্যবাদ সবাইকে।